আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো কারণ নেই। গত ১৭ মাসে তিনি বাংলাদেশের রীতিমতো কিংবদন্তিতে রূপান্তরিত হয়েছেন। আমি ভদ্রলোককে কখনো সামনাসামনি দেখিনি, কখনো তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি বা অন্য কোনো মাধ্যমে তার যারা একান্ত আপনজন এরকম কারোর সঙ্গেই কথা হয়নি। তিনি কোত্থেকে এলেন, আবার কোথায় যাবেন, তিনি কি করছেন, তার সংসার কিভাবে চলছে, তার বাড়ি কোথায়, লেখাপড়া করেছেন কোথায়, কিংবা তাকে কেন ডার্বি নাসির বলা হয় তাও আমি জানি না। কিন্তু গত ১৭ মাসে তিনি যে বিতর্কগুলো তৈরি করেছেন, গত ১৭ মাসে তিনি যে বিদ্রোহ করেছেন, বিপ্লব করেছেন, এটা আগামীতে ইতিহাস হয়ে থাকবে। আমি জানি না তার পরিণতি কী বা তিনি রাজনীতিতে কীভাবে সাস্টেইন করবেন। কিন্তু যে জায়গাগুলোতে তিনি হাত দিয়েছেন এবং তার যে ওয়ে অফ ওয়ার্কিং, যেভাবে তিনি কাজ করে যাচ্ছেন, এটি আমাদের রাজনীতিতে ইতিপূর্বে কখনোই ঘটেনি। তিনি দেশের প্রধানতম যারা রাজনৈতিক দল সবাইকে গালাগাল করেছেন, বিএনপিকে গাল দিয়েছেন, জামাতকে অকথ্য ভাষায় গাল দিয়েছেন। আবার সেই জামাতের সঙ্গে এখন তার হৃদ্যতা। তিনি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব, তারপর মির্জা আব্বাস, তাদেরকে যে ভাষায় গালাগাল করেছেন ও ভাষায় আওয়ামী লীগের লোকজনও কখনো সাহস পায়ননি বা বলেননি। সালাউদ্দিন সাহেব দীর্ঘদিন ধরে, মানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজারের রাজনীতি নিয়ন্ত্রণ করেন, সেই ১৯৯১ সন থেকে। তো দীর্ঘদিন যখন এরকম একটা এলাকা যেখানে চোরাকারবারি আছে, গরু চুরি আছে, অস্ত্র চোরাকারবারি আছে, মাদক ব্যবসা আছে, চিংড়ির ঘের আছে, বেশ্যাবৃত্তি আছে, তারপর বড় বড় যে 5 স্টার হোটেলগুলো সেখানে ক্যাসিনো আছে, জুয়া আছে, মদ আছে, আর এই জিনিসগুলো তো কেন্দ্র করে একটা আন্ডারওয়ার্ল্ড আছে। আর সেই আন্ডারওয়ার্ল্ডের নেতা যদি ৯১ সন থেকে কোনো একটি ব্যক্তি এলাকার প্রধান রাজনৈতিক ব্যক্তি হন, তবে আপনি ইচ্ছে করলে তার বিরুদ্ধে সব অভিযোগ আনতে পারেন। ধীরে 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 যে এই লোক এই কাজ করে বলতে পারবেন। এর কারণ হলো তিনি তো সবারই নেতা। তো সেই অর্থে কক্সবাজারে আসলে গত ৯১ থেকে আজ অবধি কত বছর হলো? ২৫ আর ১০, ৩৫ বছর। তো গত ৩৫ বছরে সালাউদ্দিন সাহেবের মতো এত মানে পরিচিত, এত বিখ্যাত কোনো নেতা ওই অঞ্চলে আসেননি। আর এই গত ১৭ মাস ধরে তিনি শুধুমাত্র কক্সবাজার নয়, কক্সবাজারের সঙ্গে সঙ্গে পুরো পার্বত্য এলাকা, তার সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম, মানে ফেনী নদীর ওপার থেকে যদি আপনি ধরেন সেটা নোয়াখালী, তারপর চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, এই পুরো এলাকার অঘোষিত সম্রাট তিনি এখন গত ১৭ মাসে। এখানের যত ব্যবসা বাণিজ্য বলেন, যত ব্যবসায়ী বলেন, যত চোরাকারবারি বলেন, যত অলি আউলিয়া গাউস কুতুব বলেন, পীর মাশায়েখ বলেন, মাদ্রাসা বলেন, সালাউদ্দিন সাহেবকে সালাম না দিয়ে কেউ তার কর্মঘণ্টা শুরু করতে পারবেন না। এখানে ইস্পাহানি গ্রুপ বলেন, এস আলম বলেন, টিকে গ্রুপ বলেন, বাংলাদেশের বৃহত্তম যে গ্রুপগুলো আছেন, পোর্ট বলেন, যা কিছু রয়েছে, কাস্টমস বলেন, যেহেতু তিনি প্রধান রাজনৈতিক নেতা এই মুহূর্তে বাংলাদেশের, তাকে সবাই সালাম করেন। এখন এই মানুষটির বিরুদ্ধে টু শব্দ করার ক্ষমতা বাংলাদেশের কারোরই ছিল না বা এখনও নেই, কেবলমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া। আমি তো অবাক যে পাটোয়ারির এত সাহস হলো কী করে। এরপর তিনি আবার ঢাকার সবচেয়ে বড় মাস্তান, গডফাদার বলেন, প্রভাবশালী নেতা বলেন, ক্যাডার বাহিনী যারা নিয়ে পোষেন, মানে এই মুহূর্তে মির্জা আব্বাসের চাইতে বড় মাস্তান আর ঢাকা শহরে নেই। একটা সময় মির্জা আব্বাসের সাথে কন্টেম্পোরারি সাদেক হোসেন খোকাকে কল্পনা করা হতো, আর খোকা এবং মির্জা আব্বাসের অভ্যুদয়ের আগে এখানে মোস্তফা মহসিন মন্টু, তারা এই ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন এবং তার বিভিন্ন, যেমন হান্নান ছিল, লিয়াকত ছিল, আরঙ্গ ছিল, কিন্তু তাদের গ্র্যান্ড লিডার ছিলেন মোস্তফা মহসিন মন্টু। এনিওয়ে, এখন তারা কেউ নাই, মির্জা আব্বাসই এই ঢাকা শহরের
হর্তাকর্তা। তো সেই মির্জা আব্বাসকে এখন নাসিরুদ্দিন পাটোয়ারি আক্রমণ করেছেন, তার জীবন তছনছ করে দিচ্ছেন, এমন কোনো কথা নেই তাকে বলা হচ্ছে না। তার বাড়ির সামনে গিয়ে স্লোগান দিচ্ছেন, বাড়ির সামনে গিয়ে মিছিল করছেন, কুক বলছেন, বিভিন্ন মানুষ যারা মির্জা আব্বাসের সমর্থক তাদেরকে টিটকারি করছেন, আর একা একা বীরের মতো ঘুরে বেড়াচ্ছেন। আমার কাছে তো ভীষণ রকম অবাক লাগে, এত অবাক লাগে যেটা বলার মতো নয়। বাপকও আমি নাসিরুদ্দিন পাটোয়ারির মতো এইভাবে আসলে পারবো না। যাই হোক, আমার ধারণা ছিল যে মির্জা আব্বাস বা সালাউদ্দিন সাহেব বা জামাতের আমির, জামাত এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, তিনি আর বাড়বেন না। কিন্তু হঠাৎ করে দেখলাম যে তিনি তারেক রহমান সাহেবকে নিয়েও বিতর্ক শুরু করেছেন। যেন তেন বিতর্ক নয়, টিটকারি কাকে বলে। তারেক রহমান সাহেব প্যান্ট ইন করে ভদ্রলোক সেজে বাংলাদেশে এসেছিলেন, এখন তিনি সেই তার প্যান্ট খুলে গেছে, তিনি এই ইন ছেড়ে দিয়েছেন। ইন ছেড়ে দিয়ে তারপরে তিনি এখন ইন করা ছাড়া শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন। কত বড় জঘন্য কথা আপনি চিন্তা করেন। অনেক সময় মানুষ, আমরা যখন ইন করি তখন চেইন লাগানো থাকে, তারপরে আমাদের যে পিছনের সাইডের যে সেলাই, প্যান্টের সেলাই, এগুলো সব টাইট থাকে। এরপর আরও অনেক কিছু, মানে আমাদের নাভির নিচ থেকে একেবারে নিতম্ব পর্যন্ত যে অংশটুকু আচ্ছাদিত থাকে, এখানে নিখুঁত অবস্থায় থাকে যখন আমরা ইন করি। আর যখন আমরা ইন খুলে ফেলি তখন আমরা রিল্যাক্স হয়ে যাই, অত সিরিয়াসনেস থাকে না। আবার অন্য যে ঘটনা হয়, কোনো কারণে আমাদের বসতে গিয়ে যদি পেছনের সেলাই খুলে যায়, আমাদের চেইনটা যদি হঠাৎ করে না লাগে, তখন আমরা সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইন করা বন্ধ করে সেই শার্ট আমরা বাইরে বের করে ফেলি। এখন নাসিরুদ্দিন সাহেব, মানে জনাব তারেক রহমান সাহেবের এই যে প্যান্ট ইন না করা নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, এটার মাঝে যা কি এটা আমরা বলতে পারবো না। ইতিমধ্যে তাকে লন্ডনী মুফতি বলে জামাতের পক্ষ থেকে টিটকারি করা হয়েছে। সম্ভবত নাসিরুদ্দিন পাটোয়ারিও এই লন্ডন থেকে এসে তিনি কী কাজকর্ম করেছেন এগুলো নিয়ে তিনি টুকটাক কিছু কথাবার্তা বলেছেন। তো যেহেতু তিনি তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলা শুরু করেছেন, আমার বিশ্বাস যে এটা তিনি থেমে থাকবেন না। তার পেছনে নিঃসন্দেহে একটা বিরাট শক্তি রয়েছে, একটা গ্রুপ রয়েছে, এবং এই শক্তির বলেই তিনি উড়ে বেড়াচ্ছেন। এটা হতে পারে আমেরিকা, হতে পারে হতে পারে পিনাকি, হতে পারে ইলিয়াস, হতে পারে জামাত, এনি বডি। একটা বৃহত্তর শক্তি তার মধ্যে রয়েছে। নচেত এত নির্ভার, এত দ্বিধাসংকোচহীন এবং এত সহজ সরল স্বাভাবিক অবস্থায় তিনি রাত বিরেতে ঘুরতে পারেন না। তিনি পুরো বিএনপির যে জীবনকে তছনছ করেছেন। আর এখন তারেক রহমান সাহেবকে আক্রমণ করার মাধ্যমে তারেক রহমান সাহেবের একেবারে কলিজার মধ্যে হাত দিয়েছেন। আমি নিশ্চিত যে নাসিরুদ্দিন পাটোয়ারি যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান সাহেবের সাথে তার একটা নেগোসিয়েশন না হবে, তিনি তার মুখ বন্ধ করবেন না। এটা আমার কেন মনে হলো যে আমার কয়েকদিন আগে তার একজন খুব ঘনিষ্ঠ লোকের সাথে আমার কথা হলো। তো আমি তাকে খুব আশ্চর্য জিজ্ঞেস করলাম যে জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি এই কাজগুলো করেন কীভাবে। তো সে বলল যে তার একটা স্টাইল আছে, সে কাউকে প্রথমে গালি দেয়, এরপর গালি দিয়ে তার সঙ্গে তার বন্ধুত্ব হয়। যেমন সালাউদ্দিন সাহেবকে সে গালি দিয়েছে, গালি দিয়ে আবার সালাউদ্দিন সাহেবকে টেলিফোন করেছে, ভাই আপনি কোথায় আছেন, আপনার বাসায় খাবো। তো সালাউদ্দিন সাহেব বলেছে, তুমি নাসিরের কাজ কী করলা, তুমি আমার সঙ্গে এই ধরনের কথাবার্তা বললা কেন। এরপরে তাদের দুজনের সাথে একটা ভালো খাতির হয়ে গেছে। এখন আর সালাউদ্দিন সাহেব সম্পর্কে তিনি বলেন না। মির্জা আব্বাসকে গালাগালি করে আবার বলে যে, ভাই আপনি বড় মানুষ, আপনাকে গালাগালি না করলে আমি কিভাবে খাবো, আমি কিভাবে চলবো, আমার রাজনীতি আছে নাকি, আপনাকে গালাগালি করেই তো আমি এই পর্যায়ে আছি। আব্বাস সাহেব বলতে গেলে বেকুব হয়ে যান। তারপরে আব্বাস সাহেব তাকে বাসায় বিরিয়ানির দাওয়াত দেন বা মোরগ পোলাওয়ের দাওয়াত দেন। আবার তখন সেটাকে নিয়ে সে টিটকারি বলে যে আমাকে মোরগ পোলাওয়ের দাওয়াত দিছে, আমি ওই বিষ খেতে যাব না। সে এমনি যে ডেঞ্জারাস লোক, আমাকে যদি বাসার মধ্যে ঢুকিয়ে গুম করে দেয়, কুত্তে দিয়ে কামড়ায়, এ কথা বলে না, আমি নিজে নিজে বললাম আর কি। যেহেতু তার অনেক নাম করা জার্মান শেফার্ড কুকুর রয়েছে, খুবই হিংস্র, মানে মির্জা আব্বাসের যে কুকুর ভীষণ রকম হিংস্র, এবং ঢাকা শহরে এরকম হিংস্র জার্মান শেফার্ড নাই। তো ওটা সে টিটকারি করছে যে যদি সেই কুকুর দিয়ে কামড় দেয়, আমাকে যদি ওখানে বসে বিষ খাওয়ায়, আমাকে যদি মেরে ফেলে, আমার তো কিচ্ছু করার থাকবে না, আমি ওই ফাঁদে পা দেবো না। তো দিস ইজ হিজ স্টাইল। এটা বঙ্গবন্ধুরও ছিল। বঙ্গবন্ধু সেই 50-এর দশকেই নাসিরুদ্দিন পাটোয়ারির বয়সী ছিলেন,
তিনি এইভাবে যে শহরে যেতেন সেই শহরে যে সবচেয়ে কর্তা ব্যক্তি তাকে আচ্ছা মতো গালাগাল করতেন। যেমন খুলনা গেলেন, খানের ছবুরকে গালাগালি করে একা রীতিমতো অস্থির। পরে ফোন করে বললেন যে আমি আপনার বাসায় খাবো, এবং তার জন্য বিরাট আয়োজন হলো। একই অবস্থায় নারায়ণগঞ্জে তিনি গেলেন, নারায়ণগঞ্জে গিয়ে নারায়ণগঞ্জের তৎকালীন যিনি নেতা ছিলেন মুসলিম লীগের, তাকে খুব গালাগাল করলেন। আবার রাতে গিয়ে দেখা গেল মুসলিম লীগের সেই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করলেন। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি কি বঙ্গবন্ধু হতে চাচ্ছেন? তার উদ্দেশ্যটা কি, এটা এখনো বোঝা যাচ্ছে না। এরপর আরেকটা ঘটনা শুনলাম যে তিনি নেত্রকোনায় গেছেন। নেত্রকোনায় গিয়ে তিনি লুৎফুজ্জামান বাবরকে ফোন করছেন, ভাই আপনার এখানে আসছি। চাচা চাচা বলছে নাকি ভাই বলছে জানি না, বলছে চাচা আপনার এখানে আসছি, তো এখানে তো অনেক সুন্দর মিষ্টি পাওয়া যায়, বালিশ মিষ্টি পাওয়া যায়, তো আপনার বাসা কোথায়, সেখানে আসবো, মিষ্টি খাওয়াবেন। তো লুৎফুজ্জামান বাবর বলে যে বাবা আমি তো এখন ঢাকাতে, তোমাকে কীভাবে মিষ্টি খাওয়াই, আমি বলে দিচ্ছি তোমাকে মিষ্টি পৌঁছে দিচ্ছে। হেই লুৎফুজ্জামান বাবু সাহেব তাকে এক বস্তা বালিশ মিষ্টি পাঠিয়ে দিয়েছেন বলে আমি ওই যে ভদ্রলোকের সঙ্গে কথা বললাম তিনি বললেন। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবকে তিনি যে গালাগাল করছেন, সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সঙ্গে তার এরকম একটা বন্ধুত্ব হতে পারে, সম্পর্ক হতে পারে। আর তারেক রহমান সাহেব ইয়াংদেরকে খুব পছন্দ করেন। তিনি ববি হাজ্জাজকে নিয়েছেন কাছে, তিনি নুরুকে নিয়েছেন কাছে, তারপর পার্থকে নিয়েছেন কাছে। এরা সবাই কিন্তু একসময় তারেক রহমান সাহেবকে যখনই সুযোগ পেয়েছে, একবার দুইবার কেউ ছেড়ে গেছে, কেউ আঘাত করেছে, কেউ টিটকারি করেছে। তো সেক্ষেত্রে নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে তার একটা সম্পর্ক যদি হয়ে যায়, সেই জন্য তার এই চেষ্টা থাকতে পারে, তার যে স্টাইল, এতে তার একটা নিরাপদ যে তারেক রহমান সাহেব খুব দ্রুত প্রধানমন্ত্রী হচ্ছেন, একজন প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা সম্পর্ক হলো। আর যদি সম্পর্কটা না হয়, তাহলে তারেক রহমান সাহেবকে গালাগালি করে তিনি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করলেন যে আগামীতে তার কোনো রকম ক্ষয়ক্ষতি হলে সরাসরি দেশ জাতি তারেক রহমান সাহেবকে দায়ী করতে পারবে যে তারেক রহমান সাহেবই আসলে এই কাজটি করেছে। তো তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন আছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে কীভাবে হ্যান্ডেল করবেন আই ডোন্ট নো, কিন্তু যদি এখানে হ্যান্ডেল না থামে, তিনি তারেক রহমান সাহেবকে যেভাবে আক্রমণ করছেন এটা থেমে থাকবে না। এটা হাওয়া ভবনে যাবে, এটা খোয়াব ভবনে যাবে, এটা দিল্লিতে যাবে, এটা মুম্বাইতে যাবে গালাগালি, তারপর এটা সিঙ্গাপুরে যাবে, এরপর লন্ডনে যাবে। নানা রকম কীর্তি কাহিনী, নানা রকম কথা এই ফটাফট তিনি বলে দেবেন। এবং সেই বলে তিনি যতই এই তারেক রহমান সাহেবের মতো এখন শীর্ষ নেতাকে যত আক্রমণ করবেন, ততই লাইমলাইটে আসবেন এবং তাকে কেন্দ্র করে একটা ইমেজ তৈরি হবে যে না, এ বাঘের বাচ্চা, এ পারে বটে, এ পারে বটে, ইত্যাদি ইত্যাদি নানা রকম জিনিস আর কি। তো দেখা যাক আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি শেষ পর্যন্ত কি হন, তারেক রহমান সাহেবের বন্ধু হন, জুনায়েদ সাকি হন, ববি হাজ্জাজ হয়ে পড়েন, আন্দালিব রহমান পার্থ হন, নাকি নুরুল হক নুরু হন, নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হন। সময় আসলেই দেখা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।